Hello students and welcome to another class on Haldar E-Academy online platform. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হাউস পড়ব। তো মাই ওন ট্রু ফ্যামিলি পড়ার আগে আমরা বেশ কিছু জিনিস দেখে নেব যে এই কবিতাটা তোমাদের সিলেবাসে দেওয়ার কি অর্থ রয়েছে। প্রথমত বলি, কবিতাটা সম্পূর্ণ একটা অন্যরকম তথ্য রয়েছে, একটা মেসেজ রয়েছে। কি সেই মেসেজ? না, আমরা এখন দেখছি গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে পৃথিবী এখন বিপন্ন। কেন? কারণ মানুষের স্বার্থের জন্য আমরা অবাধে গাছ কেটে ফেলছি। গাছ কাটছি, কিন্তু তার জায়গায় গাছ রোপণও করছি না, আবার গাছেদের পরিচর্যা করারও কিন্তু আমাদের কোনো রকম মানসিকতা নেই। তো আমাদের বা মানুষদের এই যে একটা অস্বাভাবিক আচরণ, যেটা কিনা ধীরে ধীরে প্রকৃতিকে নষ্ট করে ফেলছে, যেই প্রকৃতিতে আমরা থাকছি, আমরা বেঁচে আছি, যে প্রকৃতি আমাদের সদা সর্বদা একটা পরিবারের মতন আমাদেরকে একটা শেল্টার দিয়ে রেখেছে, আমাদের আশ্রয় দিয়ে রেখেছে, সেই আশ্রয়কেই আমরা দিনে দিনে কলুষিত করছি, শেষ করে দিচ্ছি এবং সেই জায়গাটাকে আর সুস্থ থাকতে দিচ্ছি না। তার একটা মাত্র কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। দেখো, প্রকৃতি যেভাবে দূষিত হচ্ছে ধীরে ধীরে, তার প্রত্যক্ষ পরোক্ষ কারণ হিসেবে আমরা একটা কারণকেই দেখতে পাই, সেটা হচ্ছে অবাধে গাছ কেটে ফেলা। সেই মেসেজ নিয়েই যাতে আমরা পাঠক পাঠিকা, আমরা যারা স্টুডেন্টস, যেই আমরা এই কবিতাটা পড়ি না কেন, যে বা যারা, তারা যেন এই বিষয়টা নিয়ে আমরা একটু জাগ্রত হই, এই বিষয়টার প্রতি যেন আমাদের নজর থাকে যে আমরা প্রথমত আমরা অবাধে গাছ কেটে ফেলবো না নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আর যদি কোনো অবশ্যম্ভাবী আমাদের গাছ কাটতেই হয়, তাহলে একটা গাছ কাটার বদলে আমাদেরকে কিন্তু একাধিক গাছ লাগাতে হবে। শুধু লাগিয়ে দিয়েই ক্ষান্ত থাকলে চলবে না, সেই গাছটা যাতে পরিচর্যা পায়, সেই গাছটা যাতে বেড়ে উঠতে পারে, সেটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো আপাতত এটাই হচ্ছে এই কবিতার সারমর্ম। সেটা আমরা দেখে নেব কবিতার লাইনগুলোকে কিভাবে সেই সারাংশটাকে তুলে ধরা হয়েছে, সেই ব্যাখ্যাটা করা হয়েছে। তার আগে দেখি কবি পরিচিতি হিসেবে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার সত্যিকারের পরিবার, সেটা আমরা দেখে নেব। টেড হাউসের পরিচয় আগে পড়ব, তারপরে আমরা টেক্সটে যাব। তো দেখো, এডওয়ার্ড জেমস টেড হাউস ওয়াজ নোটেড ইংলিশ পোয়েট। তো এডওয়ার্ড যিনি টেড হাউস, তিনি জন্মেছিলেন কত সালে? দেখো, 1930-তে। হি ওয়াজ বর্ন ইন 1930 and died in 1998. was noted English poet. তিনি একজন বিখ্যাত ইংরেজি কবি ছিলেন and had been the poet laureate of Great Britain from 1984. এই পোয়েট লরেট ইংল্যান্ডে একটা তকমা বা বলতে পারো একটা টাইটেল, যেটা বিখ্যাত কবিদেরকে দেওয়া হতো। তারা সরকারিভাবে কবির যে কাজ, কবিতা লেখা এবং বিভিন্ন ধরো যারা যারা শাসন করে গেছে, ইংল্যান্ডের শাসক ছিলেন যারা যে সময়ে, তখন তাদের নিয়ে কবিতা লেখা, এই সমস্ত বিষয়ে যারা কাজ করতেন তাদেরকে বলা হতো পোয়েট লরেট। তো গ্রেট ব্রিটেনের পোয়েট লরেট হিসেবে তাকে উনাকে সিলেক্ট করা হয়েছিল ফ্রম 1984 টিল হিজ ডেথ, 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত। হিজ ফেমাস ওয়ার্কস, তার যে বিখ্যাত লেখাগুলো রয়েছে, যেমন বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভেড, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। এরপর দেখো কবিতার বিষয়বস্তুটা জেনে নিই। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওকউড। এই যে কবিতাটা কি বর্ণনা করছে? একটা জাদুকরী অভিজ্ঞতা, ম্যাজিক্যাল, কোথাও না কোথাও একটা জাদুকরী অভিজ্ঞতা, যেটা ঠিক সত্যি সত্যি বলে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এটা কল্পনার জগৎ, একটা স্বপ্নের জগৎ, সেরকম একটা অভিজ্ঞতা। কার অভিজ্ঞতা? একটা ইয়াং চাইল্ড, একটা মেয়ার চাইল্ড, ইন আ ওকউড, যে কিনা
ওক উড়ে গেছে বা ওক জঙ্গলের মধ্যে পৌঁছেছে and indicates that human beings and trees should thrive as a single family এবং এটার দিকে মানে আলোকপাত করছেন, ইন্ডিকেট করা মানে আলোকপাত করছেন। কিসের উপরে আলোকপাত করছেন? যে কিসের উপরে আলোকপাত করা হচ্ছে না, হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। সে মানুষ হোক কিংবা গাছেরা একসাথে যাতে তারা বেড়ে উঠতে পারে, থ্রাইভ তারা জীবন পায় এবং বেড়ে উঠতে পারে, জীবন অর্জন করে এবং সেখানে বেড়ে উঠতে পারে একটা পরিবার হিসেবে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এটা কিসের উপরে জোর দিচ্ছে? স্ট্রংলি ফোকাস করছে কিসের উপরে, কিসের প্রয়োজনীয়তার উপরে না, need to protect our natural environment, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে প্রোটেক্ট করা যায়, কিসের জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, কার ভালোর জন্য? ওয়েলফেয়ার বা বেনিফিট, কার বেনিফিটের জন্য? মানুষের ভালোর জন্যই কিন্তু। তো মানুষকে কি করতে হবে? প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে, তারই যে গুরুত্ব সেটাই কিন্তু এখানে বারবার তুলে ধরা হয়েছে কবিতার মাধ্যমে। এবার দেখো আমরা টেক্সটটা করে নেব। Once I, এই যে I হচ্ছে ন্যারেটর, আমরা এখানে যে দেখেছি ন্যারেটরকে ইয়াং চাইল্ড, সে হচ্ছে ন্যারেটর। সে কি করছে? ইন আ ওক উড, একদা সে ওক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। I was looking for a stag, আমি লুকিং ফর মানে লুকিং ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে সার্চিং, যার মানে হচ্ছে সার্চিং করা বা খোঁজা, কোনো কিছু খোঁজা। হ্যাঁ, তো দেখো once I crept in an oak wood, I was looking for a stag, আমি খুঁজছিলাম, কি খুঁজছিলাম? একটা মেল ডিয়ার। স্ট্যাগ মানে তোমরা জেনে রাখো মেল ডিয়ার, হরিণ। আমি মেল ডিয়ার খুঁজছিলাম। I met an old woman, খুঁজতে গিয়ে আমি কার সাথে আমার দেখা হয়েছিল? এক বৃদ্ধা মহিলা সেখানে। হ্যাঁ, all nobly stick and rag, পুরোপুরি না, বলতে পারো নবলি মানে আনস্টেবল, যেটা স্টেবল নয়, নবলি মানে আনস্টেবল, যেটা ঠিক স্টেবল নয়, স্থির নয়। হ্যাঁ, তো একটু অস্থির বা বলতে পারো নড়বড়ে, স্থির নয় বা অস্থির বা নড়বড়ে, নড়বড়ে, আনস্টেবল। তো নবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার হাতে ছিল একটা লাঠি, আর কি ছিল? র্যাগ। র্যাগ মানে হচ্ছে ট্যাটার্ড ক্লোথস, ট্যাটার্ড ক্লোথস মানে কি? ছেঁড়া জামা কাপড় বলতে পারো, ট্যাটার্ড ক্লোথস। হ্যাঁ, ছেঁড়া জামা কাপড় ছিল, পরেছিল সে। She said, সে বলল, I have your secret here inside my little bag, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে তোমার সিক্রেট। তারপরের স্ট্যান্জাতে দেখো, মানে এখানে ওল্ড লেডির সাথে তার ইন্ট্রোডাকশন হচ্ছে। একজন, সে গেছে ওক জঙ্গলে, খুঁজতে গেছিল একটা মেল ডিয়ার, কিন্তু দেখা হয়েছে তার একটা বৃদ্ধা মহিলার সাথে। বৃদ্ধা মহিলা কেমন দেখতে দেখো, সে বৃদ্ধা মহিলা স্বাভাবিক যখন বয়স হয়ে যায় মানুষের, আমরা দেখি যে সেই লাঠি ধরে কাঁপতে কাঁপতে যেরকমভাবে বয়স্ক মহিলারা আমাদের সামনে আসেন, সেই রকমই নবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার জামা কাপড় খুব একটা ঠিকঠাক নয়, মানে ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ, সি সেড, সে আমাদের ন্যারেটরকে বলছে, কি বলছে? I have your secret here inside my little bag, তোমার সিক্রেট রয়েছে কোথায়? আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে। Then she began to cackle and I began to quake. What is the meaning of cackle? Cackle মানে বলতে পারো যে সেই হাসির একটা অদ্ভুত খ্যাক খ্যাক করে শব্দ হয় না, যাদের যারা দেখবে বয়স্ক হয়ে যায় তাদের হাসির একটা অদ্ভুত রকমের শব্দ হয়, এটা খ্যাক খ্যাক করে হাসা আর কি। I began to quake, আমি কেঁপে কেঁপে উঠতে থাকলাম। আমি কেঁপে কেঁপে উঠলাম। I began to quake. তো কেন?
কি এমন কারণ ছিল যে ওই সিক্রেটটা দেখে ন্যারেটর ভীষণভাবে কেঁপে উঠছে? She opened up her little bag and I came twice awake. সে যখন তার ছোট্ট ব্যাগটা খুলল তখন আমি প্রচণ্ডভাবে ভয় পেলাম, চমকে গেলাম। এই যে টুয়াইস অ্যাওয়েক মানে ভীষণভাবে চমকে যাওয়া আর কি, ভীষণভাবে চমকে যাওয়া। কেমন? ভীষণভাবে চমকে যাওয়া, that is twice awake. Surrounded by a staring tribe and me tied to a stake. কি দেখলাম? Surrounded by মানে চারধারে। কিসের দ্বারা ঘেরা রয়েছে? সারাউন্ড মানে ঘেরা। কিসের দ্বারা ঘেরা রয়েছে? না, a staring tribe, উপজাতি। কিরকম উপজাতি? এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্টেয়ার করা মানে এক দৃষ্টিতে চেয়ে থাকা। স্টেয়ার করা মানে কি? এক দৃষ্টিতে চেয়ে থাকা। তাহলে স্টেয়ারিং, দেখো যে স্টেয়ারিং ট্রাইব এক উপজাতির দ্বারা, ট্রাইব মানে উপজাতি, তো সেই উপজাতিদের দ্বারা যারা কিনা আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে, আমি তাদের দ্বারা ঘেরা রয়েছি। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, আর আমি কিসের সাথে বাঁধা রয়েছি? একটা স্টেকের সাথে বা একটা খুঁটির সাথে। আমি একটা খুঁটির সাথে বাঁধা রয়েছি। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তো তারা কি বলছে? না, আমরা হলাম ওক গাছের দল এবং তোমার সত্যিকারের পরিবার। দেখো, আমরা সাধারণত পরিবার বলতে নিজেদের এতটাই লিমিটেড করে ফেলি যে শুধু আমি, আমার মা বাবা কিংবা আমার যারা আমার সাথে রোজ মানে থাকে একই ছাদের তলায়, শুধু তাদেরকেই পরিবার বলে ভাবি, তাই না? কিন্তু দেখো, কবি এখানে যেটা ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের পরিবার শুধু এই কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, কিংবা শুধু মানব জাতির মধ্যেই কিন্তু পরিবার সীমাবদ্ধ নয়। এই পুরো পৃথিবীটাই কিন্তু আমাদের পরিবার, এবং সেখানে সেই পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু গাছ, যাদের ছাড়া পৃথিবী একেবারেই অচল। সেরকম এই ট্রাইবরা বা ওক ট্রাইব, যেটা স্টেয়ারিং ট্রাইব, তারা বলছে, তাদের কথোপকথন চলছে। তারা কি বলছে? উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। আমরা হলাম ওক গাছের দল এবং তোমার সত্যিকারের পরিবার। ট্রু ফ্যামিলি মানে সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন। চপ ডাউন মানে দেখো, কেটে ফেলা। উই আর চপড ডাউন, কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলা হচ্ছে আমাদেরকে, দিনে দিনে আমাদের কেটে ফেলা হচ্ছে। উই আর চপ ডাউন। উই আর টর্ন আপ, আমরা উৎপীড়িত হচ্ছি। টর্ন আপ মানে উৎপীড়ন করা, হ্যাঁ, বলতে পারো যে অত্যাচার করা, উৎপীড়ন, উৎপীড়িত হওয়া। আমরা অত্যাচারিত। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তখন তুমি তোমার চোখের পলকও পর্যন্ত ফেলাও না। ব্লিঙ্ক অ্যান আই মানে দুঃখে কষ্টে আমরা যখন চোখ ঝাপটাই, আমাদের যখন চোখে জল ভরে আসে কোনো মানুষের দুঃখ দেখলে, কষ্ট দেখলে, ধরো কোনো মানুষের যন্ত্রণা দেখলেও যখন আমাদের চোখে জল আসে, সেরকম একটা গাছ যখন কাটা হয় তখনও কিন্তু সমানভাবেই আমাদের চোখে জল আসা উচিত, কিন্তু সেটা তো আমরা করি না। সেটাই ন্যারেটর বলতে চাইছেন যে তোমরা নির্দ্বিধায় গাছ কেটে ফেলো এবং একটুও তোমাদের কষ্ট হয় না, একবারের জন্যও তোমরা চোখের পাতা ঝাপটাও না আমাদের জন্য। এবার বলছে, দেখো একটা চেঞ্জ পরের লাইনে আসছে, আনলেস। আনলেস এটা একটা কনজাংশন, যার মানে হচ্ছে যদি না, যদি না, আনলেস। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি আমাকে একটা কথা দাও। কি সেই কথা? হোয়াট ইজ দ্য প্রমিস? নাও ইউ আর গোয়িং টু ডাই, মানে কি বলছে যে প্রমিস তোমাকে করতে হবে একটা, যদি তুমি সেটা না করো তাহলে তৈরি হয়ে নাও, তোমাকে মরতে হবে। ইউ হ্যাভ টু ডাই। তাহলে সেই প্রমিসটা কি? সেটা কিন্তু
পরের স্ট্যান্জাতে বলা হয়েছে whenever you see an oak tree felled, এই যে felled মানে কেটে ফেলা, এই fell মানে কেটে ফেলা, হ্যাঁ কেটে ফেলা। তাহলে যখনই whenever you see, তুমি যখনই দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, swear now, এক্ষুনি তুমি swear করো বা কথা দাও, swear করা মানে কথা দেওয়া, হ্যাঁ তুমি এক্ষুনি swear করো যে you will plant 2, তুমি তার বদলে 2টো গাছ রোপণ করবে। তাহলে কি সেই প্রমিস, যে তুমি যদি সেই প্রমিস না রাখো তাহলে তুমি মরবে, কি সেই প্রমিস না, তুমি যদি দেখো যে একটা গাছ কাটা হচ্ছে তাহলে তোমাকে 2টো গাছ তার বদলে লাগাতে হবে। দেখো এটা কিন্তু একটা বড় মেসেজ, ইটস আ হিউজ মেসেজ ফ্রম দ্য কর্নার অফ দ্য পোয়েট টু দ্য হোল হিউম্যান কমিউনিটি, সমস্ত মানব জাতির প্রতি একটা বড় মেসেজ। দেখো আমরা মানুষেরা নিজেদেরকে উন্নত প্রজাতির ইন্টেলিজেন্ট জীব ভাবি, সব থেকে সুপিরিয়র জীব ভাবি, তো একমাত্র আমাদেরই কিন্তু ক্ষমতা রয়েছে গাছ লাগানোর অন্যান্য যে কোনো প্রকৃতির যে ক্রিয়েচার্সরা রয়েছে তাদের থেকে। সুতরাং আমরাই যদি সেই ইনিশিয়েটিভ না নিই, আমরা যদি গাছ কেটে ফেলতে থাকি, তাহলে গাছ কাটার সাথে সাথে একবার ভেবে দেখো কত প্রাণী তাদের জীবন ধারণ থেকে বঞ্চিত হয়। একটা গাছে, একটা মহিরুহে, একটা বৃক্ষে সেখানে কত রকমের ইনসেক্টস থাকে, বার্ডসরা আশ্রয় নেয়, monkeys they come to collect fruits, ওকে, তার মানে কত প্রাণীদের আমরা তাদের যে খাদ্য সঞ্চয় বলো, তাদের জীবনযাপন বলো, সেই সব থেকে তাদেরকে বিরত রাখি, যার ফলে এই সমস্ত প্রাণীরাও কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। তো সেইটাই বলছেন কবি এখানে বলছেন যে একটা গাছ কাটতে গেলে তোমাকে 2টো গাছ লাগাতে হবে। আনলেস ইউ স্পেয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক, বার্ক মানে জেনে রাখো ছাল, গাছের ছাল, ছালকে আমরা বলি বার্ক। আনলেস ইউ স্পেয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, উইল রিঙ্কেল ওভার ইউ মানে তোমাকে একদম জড়িয়ে ধরবে, আচ্ছাদিত করবে, হ্যাঁ তোমাকে জড়িয়ে ধরবে এই যে গাছের যে ছাল রয়েছে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, তোমাকে সমাধিস্থ করবে, এইখানেই তোমাকে সমাধিস্থ করবে, রুট করে দেবে তোমাকে এইখানে, তোমাকে সমাধিস্থ করবে এই ওক উডের বা ওক জঙ্গলের মধ্যে। where you were born but never grew, যেখানে তুমি জন্ম তো নেবে কিন্তু বেড়ে উঠতে পারবে না। দেখো এখানেও একটা মেসেজ রয়েছে যে একটা গাছ, একটা শিশু, মানব শিশু যখন জন্ম হয় তখন তারও যেমন বেঁচে থাকার, বেড়ে ওঠার অধিকার রয়েছে, তেমন একটা বৃক্ষ যে কিনা যখন চারা গাছ থাকে, হ্যাঁ ধীরে ধীরে তারও কিন্তু মহিরুহতে পরিণত হওয়ার সেই ততটাই অধিকার রয়েছে প্রকৃতিতে। শুধু পার্থক্য এটাই যে মানব শিশু যে তার কথা বলে তার সৌন্দর্য দিয়ে আমাদের আকর্ষণ করতে পারে, আর একটা চারা গাছ যে কিনা কথা বলতে পারে না, অসহায়, তাই আমরা কি করি, তাকে নির্বিচারে তুলে ফেলে দিই বা কেটে ফেলে দিই তার প্রকৃত বেড়ে ওঠার আগেই, তাই তো? এবার দেখো নেক্সট কয়েকটা লাইন রয়েছে বাকি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, তাহলে এতক্ষণ ধরে যে ন্যারেটর আমাদের, হ্যাঁ তিনি কি করছিলেন, স্বপ্ন দেখছিলেন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, তো সেই গাছের ডালের তলায় এইটা আমার স্বপ্ন, মানে গাছের ডালের তলায় যখন বিশ্রাম নেওয়াকালীন তার যে স্বপ্ন তিনি দেখছিলেন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা আমাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল। অল্টার করা মানে কি না, চেঞ্জ, কমপ্লিট আমার পরিবর্তন এনেছিল। কীরকম সেই পরিবর্তন? When I came out of the oak wood, যখন আমি জঙ্গল থেকে বেরিয়ে এলাম, back to human company, মানুষদের মধ্যে এলাম। My walk was the walk of a human child, আমি একজন চাইল্ড হিসেবেই, মানব সন্তান হিসেবেই আমি হাঁটছিলাম মানে আমি মিশে গিয়েছিলাম মানুষের সাথে, মানুষের মতন করেই। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু কোথাও না কোথাও আমার যে হৃদয়টা সেটা পরিণত হয়ে গিয়েছিল
কার না একটা গাছের হৃদয়ে। তার মানে কি গাছের হৃদয় বলতে গাছের অনুভূতিটাকে আমি নিজের অনুভূতি হিসেবে অনুভব করতে পারছিলাম। এখন আর গাছের কোনো প্রাণ নেই এটা ভাবতে পারছিলাম না। আমরা সবাই কিন্তু জানি গাছেদের প্রাণ আছে, তাও কিন্তু কাজের সময় আমরা সেটা করি না। আমরা যখন আমাদের নিজেদের প্রয়োজন হয় তখনই তার ডালপালা ছিঁড়ে ফেলি, তার পাতা ছিঁড়ে ফেলি, তাকে যথেচ্ছভাবে অত্যাচার করি। তখন কিন্তু একবারও আমরা মনে করি না যে গাছেদেরও প্রাণ আছে। তাহলে শুধু বইয়ে সায়েন্স বুকে আমরা পড়ি গাছেদের প্রাণ আছে, আচার্য জগদীশচন্দ্র বসু সেটা আবিষ্কার করেছিলেন, এগুলো আমরা তথ্য নিই, কিন্তু প্রকৃত কাজের সময় সেগুলো কিন্তু আমরা করে উঠতে পারি না। সেটা ভেবে উঠতে পারি না যে গাছেরও প্রাণ আছে, তারও কষ্ট হয়, তারও মানুষের মতোই কিন্তু সে অত্যাচারিত হয়, নিপীড়িত হয়। সুতরাং এই কবিতাটা থেকে একটা খুব ভালো লেসন আমরা শিখতে পারলাম আজকে। তোমরা যারা ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছো তারা অবশ্যই এই কবিতাটাকে শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর করার জন্য পরীক্ষাতে ভালো মার্কস আনার থেকেও একটা কিন্তু শিক্ষা নিতে এই কবিতাটা পড়ো এবং সেখান থেকে শিক্ষা নিও, গাছ লাগিয়েও গাছের যত্ন করো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা যে টেক্সচুয়াল কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।